সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু পিও ডাবল একাডেমি। তো বন্ধুরা, আশা রাখবো তোমরা সবাই ভালো আছো। আর আজকের যে ইন্টারভিউ ভিডিওটি সেটি মূলত পার্ট 2। কেননা পার্ট 1-এ আমি তোমাদের বলে দিয়েছি ইন্টারভিউ সম্পর্কে, পোশাক আশাক, তারপর ইন্টারভিউ জিনিসটা কি, ইন্টারভিউর আগের দিন কি করণীয়, এছাড়াও ইন্টারভিউ যারা নেবেন তারা তোমার মধ্যে কি খোঁজেন, পোশাক সাজগোজ, এছাড়াও ধরো তোমার যে যাতায়াতের রুট, শারীরিক মানসিকতা, এছাড়া রুমে ঢোকার A to Z নিয়েও আমি তোমাদের আগের পার্ট 1-এ বলেছি। এখন তোমাদের আমি আলোচনা করব পার্ট 2 নিয়ে। অর্থাৎ এখন আমি তোমাদের ইন্টারভিউতে বসার পর থেকে শুরু করে বেরোনো পর্যন্ত আজকের এই ভিডিওতে আমি আলোচনা করবো আর কি কি প্রশ্ন ধরতে পারে তারা, আর কিভাবে তোমরা উত্তরটি করবে বা উত্তর দেবে তাদের। তো সেই বিষয়ে আজকের ভিডিওটা ছোট্ট হবে, তো অবশ্যই সম্পূর্ণ দেখবে। তো চলো শুরু করবো আজকে তোমাদের ইন্টারভিউ পার্ট 2, আত্মপরিচয়। যেখান থেকে তোমাদের ইন্টারভিউটা শুরু হয়। ইন্টারভিউ বলতে তোমাদের বাড়ি থেকে শুরু হয়ে যায়, তবে ইন্টারভিউ বসে তোমাদের সর্বপ্রথম কী দিতে লাগে? সেলফ ইন্ট্রোডাকশন বা আত্মপরিচয়। তো আত্মপরিচয়টা আমি আমার মতো করে বানিয়ে দিয়েছি। তো অবশ্যই তোমার যদি মনে হয় যে আমি আমার মতো করে বানাবো, তো অবশ্যই বানাতে পারো, তবে এটা আমাদের খুব ভালো করে বানিয়েছি, তো অবশ্যই দেখতে পারো। তো সর্বপ্রথম এভাবে বলবে যে ধন্যবাদ স্যার ম্যাডাম আমাকে নিজের সম্পর্কে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। অর্থাৎ তাদেরকে ধন্যবাদ জানাবে, ধন্যবাদ জানিয়ে বলবে যে ধন্যবাদ আমাকে নিজের সম্পর্কে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। এরপরে তো সর্বপ্রথম কী বলবে? তো সর্বপ্রথম তোমার নিজের নাম, অর্থাৎ বলবে আমার নাম এটা, আমি এই জেলার থেকে অন্তর্গত বা আমি এই জেলা থেকে এসেছি। আমার শহর বা গ্রামের নাম, তোমার যেখান থেকে এসেছো, বা শহর হতে পারে গ্রাম হতে পারে, সেখান থেকে এসেছো সেটির নাম বলবে। তো এক কথা এভাবে বলবে। ধরো আমি এক্সাম্পল স্বরূপ, আমার নাম রাহুল রায়, আমি এই যে দক্ষিণ দিনাজপুর জেলা থেকে অন্তর্গত, আমি এই শহর থেকে এসেছি, এভাবে বলবে। এছাড়াও যদি তারা জিজ্ঞাসা করে যে শিক্ষাগত যোগ্যতা ভাবে বলো, তো একবারে কীভাবে বলবে যে শিক্ষাগত যোগ্যতার দিক থেকে আমি 2018 সালে এই বোর্ড থেকে মাধ্যমিক পাশ করেছি, এবং 2020 সালে বা 22 সালে আমি উচ্চ মাধ্যমিক পাশ করেছি। এরপরে আমি কলেজ বা ইউনিভার্সিটির নাম, এরপরে আমি কলেজ বা ইউনিভার্সিটি থেকে এই যে ইতিহাস অনার্স বিষয়ে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছি, এভাবে বলবে। তো তোমাদের আরেকবার আমি বুঝিয়ে বলি কীভাবে বলবে। তো বলবে যে আমার নাম রাহুল রায়, আমি এই যে দক্ষিণ দিনাজপুর জেলা থেকে অন্তর্গত, আমার শহরের নাম এটা, আমি এই শহর থেকে এসেছি। আমার শিক্ষাগত যোগ্যতার দিক থেকে আমি 2018 সালে মাধ্যমিক পাশ করেছি এই বোর্ড থেকে, এবং 2022 সালে বা 2020 সালে আমি উচ্চ মাধ্যমিক পাশ করেছি এই বোর্ড থেকে। এরপরে আমি এই কলেজ বা ইউনিভার্সিটি থেকে এই স্নাতক বিষয়ে আমি গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেছি। এভাবে তুমি নিজের সেলফ ইন্ট্রোডাকশনটা দেবে। এরপরে যদি কাজের অভিজ্ঞতা থাকে, এর পাশাপাশি আমি গত কয়েক বছর ধরে কোম্পানি বা কাজের জায়গার নাম, এভাবে পদের নাম হিসেবে বলবে। অর্থাৎ তোমার যদি কোনো কাজের এক্সপিরিয়েন্স থাকে বা অভিজ্ঞতা থাকে, এর পাশাপাশি তুমি এটাও বলতে পারো যে এর পাশাপাশি আমি গত 5 বছর ধরে এক কোম্পানি বা এই যে এই জায়গার কাজের সাথে যুক্ত আছি, এভাবে তুমি বলতে পারো। যা আমাকে দায়িত্ববোধ এবং সময়ানুবর্তিতা শিখিয়েছে। অর্থাৎ এই কাজের মাধ্যমে তুমি দায়িত্ববোধ শিখেছো এবং সময়ানুবর্তিতা শিখেছো। এটা তুমি অভিজ্ঞতার সাথে বলতে পারবে তাদেরকে যখন তোমাদের সেলফ ইন্ট্রোডাকশনটা দিতে বলবে। তো আশা করি তুমি এতটুকু বুঝতে পেরেছো। এবং সেক্ষেত্রে তুমি যদি নতুন হও বা ফ্রেশার্স হও, তো এখানে তুমি অভিজ্ঞতা বলে কি বলবে? তো সর্বপ্রথম তুমি যদি ফ্রেশার্স হও, তো বলবে বর্তমানে আমি সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছি এবং নিজেকে আরও দক্ষ করে তুলতে একটি বেসিক কম্পিউটার কোর্স সম্পূর্ণ করেছি। যদি তুমি গ্রুপ ডির ক্ষেত্রে ইন্টারভিউটি দাও, তখন তুমি বলবে যে বর্তমানে আমি সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছি এবং নিজেকে আরও দক্ষ করে তোলার চেষ্টা করছি, এভাবে বলবে। আর যদি গ্রুপ সির জন্য দাও, তখন অবশ্যই এটি বলবে যে আমি একটি বেসিক কম্পিউটার কোর্স সম্পূর্ণ করেছি। অর্থাৎ অভিজ্ঞতা থাকলে এটা বলবে, এবং তোমার যদি যদি ফ্রেশার্স হও, তো অবশ্যই এটা বলবে। যখন তুমি বলবে যে গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেছি, তারপর এটা বলবে বর্তমানে আমি সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছি এবং নিজেকে আরও দক্ষ করে তোলার চেষ্টা করছি, এভাবে তুমি বলবে যখন সেলফ ইন্ট্রোডাকশন দিতে বলবে। এছাড়া আমি তোমাদের ইংলিশে বলে দিয়েছি, দেখতে পাচ্ছ এখানে যে থ্যাংক ইউ স্যার ম্যাডাম ফর গিভিং মি দিস অপরচুনিটি টু ইন্ট্রোডিউস মাই সেলফ। এটা আমি তোমাদের ইংলিশের মধ্যে দিয়েছি, তো পিডিএফের মধ্যে পেয়ে যাবে। তো আশা করবি এখনও আমি তোমাদের ইংলিশটা বলছি না, তো আশা করবো তোমরা নিজে বুঝতে পেরেছো আমার এই কথাটি। আর দেখতেই পারছো তোমরা, আমি স্ক্রিনশটটা করে নেবে। আমি এটা বলছি না তোমাদের, কারণ এখানে যত বলবো তত তোমাদের সময়টা ঘনিয়ে যাবে। এমনি অলরেডি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তো আমি এখন শর্টকাটে তোমাদের বলবো। এরপরে নিজের জেলা সম্পর্কে প্রস্তুতি, অর্থাৎ নিজের জেলা সম্পর্কে তোমাদের প্রস্তুতি। ইন্টারভিউ যারা নেবেন তারা দেখতে চায় তোমার মধ্যে নিজের জেলা সম্পর্কে তুমি ধারণা আছে কি না, তোমার নিজের জেলা সম্পর্কে তুমি জানো কি না। সর্বপ্রথম প্রশাসনিক তথ্য থেকে তোমাদের কী কী জানতে হবে? তো প্রশাসনিক তথ্যকে তোমাদের জানতে হবে মূলত বর্তমান জেলা শাসকের নাম, অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা ডিএম, অর্থাৎ বর্তমান তোমার জেলা শাসক যিনি ডিএম আছে তার নাম জানতে হবে, এবং পুলিশ সুপার, বর্তমান তোমার যিনি পুলিশ সুপার আছেন বা সিপি আছেন তার নাম জানতে হবে। তার পাশাপাশি নিজের ব্লক বা মহকুমা, যেমন সাব ডিভিশন, ব্লক,
এবং বর্তমান বিডিওর নাম জানতে হবে। অর্থাৎ প্রশাসনিক তথ্যের মধ্যে তোমাদের বিশেষ করে জানতে হবে ডিএমের নাম, এসপির নাম, সাব ডিভিশন বা যিনি এইচডিপিও তার নাম, বিডিওর নাম, এছাড়াও এইচডিও, এসবদের নাম তোমাদের জানতে হবে। অর্থাৎ যারা প্রশাসনিক তথ্যের বা প্রশাসনিক বিভাগে আছে তাদের নাম তোমাদের জানতে হবে তোমার নিজের জেলা সম্পর্কে। বাইরের জেলা জানতে হবে না, তবে নিজের জেলা সম্পর্কে এই ধারণাটুকু নিয়ে যাবে বা এই তোমাদের বেশি একটি ধারণা, এটা তোমরা মুখস্থ বলতে কি মনে রেখে যাবে যে তোমাদের ডিএমের নাম এটা, সিপির নাম এটা, সাব ডিভিশনের নাম, সাব ডিভিশন বলতে এইচডিওপির নাম এটা, এবং তোমাদের বিডিওর নাম এটা, তোমরা অবশ্যই এইটা দেখে যাবে। এরপরে ভৌগোলিক অবস্থান, ভৌগোলিক অবস্থানের মধ্যে কী কী পড়বে? জেলার সীমানা, কোন কোন জেলা বা কোন রাজ্য আছে তোমাদের জেলার সাথে, বা কোন কোন রাজ্য কানেক্টেড আছে তোমার জেলার সাথে। এছাড়াও তোমার জেলার পরবর্তীতে কোন জেলা আছে বা তোমার জেলার বাউন্ডারিতে কোন কোন জেলা আছে সেটাও জানতে হবে। এছাড়াও ধরো তোমার জেলার উপর দিয়ে কোন নদী গেছে বা তোমার ব্লকের উপর দিয়ে কোন নদী গেছে। এছাড়া তোমার বিখ্যাত নদী তোমার জেলার মধ্যে যদি থাকে তো অবশ্যই জেনে যাবে তার উৎপত্তিস্থল কোথায়। অবশ্যই খাতায় নোট করে রাখবে, তো যেগুলি আমি বললাম তো অবশ্যই সমস্ত কিছু খাতায় নোট করে রাখবে। আর বিশেষ করে তোমাদের জানতে হবে ভৌগোলিক অবস্থানের মধ্যে ধরো তোমার জেলার উপর দিয়ে কি কর্কটক্রান্তি রেখা গেছে, তাছাড়া বিভিন্ন যেগুলো তোমার জেলার মধ্যে তোমার ধরো তথ্য, সমস্ত তথ্য তোমাদের জানতে হবে বিশেষ করে ভৌগোলিক অবস্থান এবং সীমানা থেকে। যদি তোমার জেলার বা ধরো তোমার জেলার সাথে কোনো দেশের কানেক্টেড, বা যেমন ধরো তুমি যে জেলা থেকে বিলং করো সেই জেলা ধরো কোনো একটা দেশের সাথে কানেক্টেড, ধরো তোমার জেলাটি যার সীমানা কোনো একটি দেশের বা কোনো একটি রাজ্যের, তো সেটা তোমাদের জানতে হবে। এবং কতটুকু সীমানা, কত কিলোমিটার সীমানা, সীমানার নাম কি তো অবশ্যই জেনে যাবে। এরপরে ইতিহাস ও সংস্কৃতি, অর্থাৎ তোমার জেলার ইতিহাস ও সংস্কৃতি কী কী বিষয় জানতে হবে। ধরো তোমার জেলার ঐতিহাসিকভাবে কেন বিখ্যাত, অর্থাৎ তোমার জেলা ঐতিহাসিকভাবে কেন বিখ্যাত, সেখানে কি কোনো পুরনো রাজবাড়ি, বিখ্যাত মন্দির বা ঐতিহাসিক স্থান আছে। অর্থাৎ ইতিহাস ও সংস্কৃতির মধ্যে তোমার জেলা ঐতিহাসিকভাবে কেন বিখ্যাত, সেখানে কি পুরনো রাজবাড়ি আছে, বিখ্যাত মন্দির বা ঐতিহাসিক স্থান সম্পর্কে তোমাদের জানতে হবে। এছাড়াও তোমার জেলা থেকে উঠে আসা কোনো বিখ্যাত স্বাধীনতা সংগ্রামীর নাম, কবি বা সাহিত্যিকে অবশ্যই জেনে যাবেন। অর্থাৎ তোমার জেলার বিশেষ করে মন্দিরের নাম জেনে যাবে, কোনো কি রাজবাড়ি আছে সেটা জেনে যাবে। এছাড়াও বিভিন্ন ঐতিহাসিক স্থান ছাড়াও যেমন ধরো কোনো বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী আছে কিনা এবং কবি সাহিত্যিক, অবশ্যই এসব বিষয় তোমাদের জেনে যেতে হবে। ইন্টারভিউ একটি খুব গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই এগুলি বিষয় তোমাদের জানা দরকার। এগুলো একটি বেসিক ধারণা, তো অবশ্যই এগুলো জানবে। এরপরে আমি আলোচনা করবো তোমাদের আরও একটি বিষয় যেগুলি জানতে হবে, তো সেটি হচ্ছে বিশেষ করে তোমার জেলায় যদি কোনো প্লেয়ার থাকে বা কোনো খেলোয়াড় থাকে তো অবশ্যই তার নাম জেনে যাবে। কেমন ধরো তোমার জেলা কোনো প্লেয়ারের নাম, যেই প্লেয়ারটি কোনো মেডেল পেয়েছে বা বিখ্যাত আছে, তো সেই প্লেয়ারের নাম অবশ্যই জেনে যাবে। এছাড়া ধরো এক্সাম্পল স্বরূপ, এটা ধরতে পারে নাও ধরতে পারে, ধরো তোমার জেলার অন্তর্গত কোনো একটা বিখ্যাত ইউটিউবার আছে, তার নাম জেনে যাবে, তিনি কী রকম ভিডিও বানান তো সেটাও জানতে পারে। দেখো ইন্টারভিউর মধ্যে যে কোনো প্রশ্ন আসতে পারে, যে কোনো প্রশ্ন তারা ধরতে পারে, বা যে কোনো প্রশ্ন যে কোনোভাবে তারা ধরতে পারে, তো অবশ্যই সমস্ত কিছু জেনে যাবে। এখনও বহুদিন আছে ইন্টারভিউর জন্য, তাই আস্তে আস্তে সমস্ত কিছু মাথায় ক্যাচ করে নাও। এরপরে অর্থনীতি ও কৃষি, অর্থাৎ তোমার জেলার অর্থনীতি, তোমার জেলার কৃষি, এসব তোমাদের জানতে হবে। কী কী জানতে হবে? তোমার জেলার প্রধান ফসল কী, অর্থাৎ তোমার জেলা, তোমার ব্লক, তার মধ্যে কী ফসলটি ভালো হয় সেটা তোমাদের জানতে হবে। তোমার জেলায় কোন ফসলটি ভালো হয় এবং তোমার জেলায় কোন ফসলটি বিখ্যাত, এবং তোমার জেলায় কি কি বড় কলকারখানা বা শিল্প আছে, অর্থাৎ তোমার জেলার ফসল সম্পর্কে জানতে হবে কোন ফসলটি ভালো হয়। এছাড়া তোমার জেলায় কি বড় কোনো কলকারখানা বা শিল্প আছে, যেমন ধরো তাঁত শিল্প, মাটির কাজ, আইটি সেক্টর, বা বড় বড় বিজনেস যেগুলো থাকে না, বড় বড় কিছু, সেগুলো আছে কি না। এই বিষয়গুলি পরিষ্কারভাবে ধারণা রাখতে হবে তোমাদের। বিশেষ করে ধারণা রাখতে হবে তোমার জেলার ফসল, ফল, এসব জানতে হবে। এরপরে এছাড়াও তোমাকে বিভিন্ন ব্লক, তোমার অঞ্চল, তোমার অঞ্চলের ভিতরে কীরকম পরিস্থিতি, সব কিছুর খোঁজখবর নিয়ে ইন্টারভিউ দিতে যাবে। অর্থাৎ ধরো তোমার ব্লকের মধ্যে কিছু একটা ঘটনা ঘটলো, সেই ঘটনা সম্পর্কেও তোমাদের জানতে হবে। যদি ইন্টারভিউরা জানেন যে তোমার অঞ্চল এই ঘটনাটি ঘটেছে, তারা কিন্তু জিজ্ঞাসা করবে যে এই সম্পূর্ণ ঘটনাটা তুমি আমাকে বিস্তারিতভাবে বলো, তো তোমার বলার ধরন দেখেই তারা তোমাকে সিলেক্ট করবে। অর্থাৎ সমস্ত কিছু তোমাদের বেসিক ধারণা রাখতে হবে তোমাদের অঞ্চল সম্পর্কেও। তো আশা করি এতটুকু বুঝতে পেরেছো আমি। তো এখন আমি তোমাদের আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্ন উত্তর পর্ব শুরু। এখন আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন করব এবং এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি অবশ্যই তারা নেবে। তো আশা করি তোমরা এই প্রশ্নগুলি আদর্শভাবে উত্তর দেবে। তো চলো বেশি দেরি করবো না, আর অবশ্যই প্রশ্ন উত্তরগুলি পালে তোমরা খাতায় লিখে রাখবে। তো সর্বপ্রথম, শিক্ষাগত যোগ্যতা বনাম পদের কাজ, এই প্রশ্নটি মূলত বিশেষ করে গ্র্যাজুয়েট এবং মাস্টার্স যারা ক্যান্ডিডেট, যারা গ্র্যাজুয়েট পাস করেছো বা মাস্টার্স পাস করেছো, তাদেরকে এই প্রশ্নটি করতে পারে। শিক্ষাগত যোগ্যতা বনাম পদের কাজ, এটা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো প্রশ্নটি কীভাবে তারা জিজ্ঞাসা করবে? আচ্ছা, আপনার মার্কশিটে তো দেখছি বেশ ভালো, আপনি তো ইতিহাসে অনার্স করেছেন, কিন্তু আপনি তো জানেন
গ্রুপ ডি বা গ্রুপ সি হলো ফাইল এক টেবিল থেকে অন্য টেবিলে দেওয়া বা সাধারণ ডাটা এন্ট্রি করা। এত পড়াশোনা করে এই কাজগুলো করতে আপনার ইগোতে লাগবে না? কিছুদিন পর তো অন্য চাকরি পেলে আপনি কাজটা ছেড়ে দেবেন মনে হচ্ছে। তো এই প্রশ্নটি বোর্ডের কর্মকর্তারা তোমাকে এভাবে জিজ্ঞাসা করবে। তো প্রশ্নটি তোমাদের আরেকবার বলি যে আচ্ছা, আপনার মার্কশিটে তো দেখছি বেশ ভালো, আপনি তো ইতিহাসে অনার্স করেছেন বা ভূগোলে অনার্স করেছেন, কিন্তু আপনি তো জানেন গ্রুপ সি বা গ্রুপ ডি একটা নর্মাল কাজ, এক টেবিল থেকে আরেক টেবিলে ফাইল ট্রান্সফার করা, এছাড়া ডাটা এন্ট্রি করা। তো এত পড়াশুনো করে আপনি এই কাজটি করবেন বা আপনার ইগোতে লাগবে না? তো তারা এই প্রশ্নটি এভাবে করবে। তো এই প্রশ্নটির উত্তর কিভাবে আদর্শ রূপে দেবে, তো সেটা আমি তোমাদের গুছিয়ে বলেছি। তো সর্বপ্রথম আদর্শ উত্তর হবে, তো আদর্শ উত্তরটি নম্রভাবে এবং তাদের বিনীতভাবে বলবে এবং বুঝিয়ে বলবেন এবং আই কন্ট্যাক্ট করে বলবে। তো কিভাবে বলবে? যে স্যার, আমি মনে করি কোনো কাজই ছোট বা আত্মসম্মানের নয়, অর্থাৎ স্যার আমি মনে করি কোনো কাজই ছোট বা আত্মসম্মানের নয়। আমার কাছে এই মুহূর্তে সরকারের একটি অংশ হয়ে কাজ করে এবং নিজের পায়ে দাঁড়ানোটা সবচেয়ে বেশি জরুরি। আমার উচ্চশিক্ষা আমাকে ধৈর্যশীল ও শৃঙ্খল পরায়ণ হতে শিখিয়েছে, যা আমাকে এই দপ্তরে সাধারণ কাজগুলো নিখুঁতভাবে করতে সাহায্য করবে। তাই আমি এই কাজটিকে সম্পূর্ণ সম্মানের চোখে দেখি। তো আশা করি তোমরা এই উত্তরটি খাতায় লিখে রাখবে। আর তোমাদের যদি মনে হয় আমি এভাবে বলবো আর তোমার মতো করে বলবো, তো অবশ্যই তোমার নিজের মনের মতো করে বলতে পারো। এছাড়াও এই উত্তরটি তোমরা অবশ্যই খাতার মধ্যে লিখে রাখবে মনে করে। এই প্রশ্নটি তারা জিজ্ঞাসা করতে পারে, আর এই প্রশ্নটি মূলত এমনভাবে স্পিডে বলবে বা এমনভাবে বুঝিয়ে বলবে, আই কন্ট্যাক্ট করে, যাতে তারা ইমপ্রেস হয়ে যায়। আর এই প্রশ্নটি বা এই উত্তরটি বলার সময় অবশ্যই তোতলাবে না, একবারে ডাইরেক্টলি বলবে। তো কীভাবে বলবে আরেকবার তোমাদের বলে দিই যে স্যার, আমি মনে করি কোনো কাজই ছোট বা আত্মসম্মানের নয়। আমার আমার কাছে এই মুহূর্তে সরকারের একটি অংশ হয়ে কাজ করা এবং নিজের পায়ে দাঁড়ানোটাই সবচেয়ে বেশি জরুরি। আমার উচ্চশিক্ষা আমাকে ধৈর্যশীল ও শৃঙ্খলপরায়ণ হতে শিখেছে, যা আমাকে এই দপ্তরের সাধারণ কাজগুলি নিখুঁতভাবে করতে সাহায্য করবে। তাই এই কাজটি আমি সম্পূর্ণ সম্মানের চোখে দেখি। এভাবে তোমরা এই উত্তরটি দেবে। আশা করি বোর্ডের যে ক্যান্ডিডেট বা বোর্ডের যে কর্মকর্তারা, তারা তোমাদের এই প্রশ্নটি ভালোভাবে নেবে, উত্তরটি ভালোভাবে নেবে। আর এটি মূলত গ্র্যাজুয়েট বা মাস্টার্স প্রার্থীদের জন্য কমন ট্র্যাপ প্রশ্ন, অর্থাৎ কমন ট্র্যাপ প্রশ্ন বিশেষ করে গ্র্যাজুয়েট বা মাস্টার্স প্রার্থীদের জন্য। এই প্রশ্নটি করার অনেক কারণ আছে, কেননা বর্তমান পরিস্থিতি অনুযায়ী মাস্টার্স করা প্রার্থীরাও এই গ্রুপ দিতে যাবে। তো চলো পরবর্তী আরেকটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমরা আপনাকে কেন এই চাকরিটা দেবো, অর্থাৎ আমরা আপনাকে কেন এই চাকরিটা দেব, এই প্রশ্নটা করতে পারে। আর এই প্রশ্নটি বিশেষ করে প্রতিটা এক্সামেই বা প্রতিটা ইন্টারভিউ এক্সামেই এই প্রশ্নটি তোমাদের জিজ্ঞাসা করে যে আমরা কেন এই চাকরিটা তোমাকে দেব। কারণ এই প্রশ্নটা করতেই পারে, এটা নর্মাল একটি প্রশ্ন। এই প্রশ্নটি কীভাবে তোমার উত্তর দেবে, তো সেটা এখন তোমাদের আমি আলোচনা করব। তো চলো এই প্রশ্নটি সঠিকভাবে বা আদর্শ উত্তর কিভাবে দেবে, সেটা এখন তোমাদের আমি বিস্তারে আলোচনা করব। তো এই প্রশ্নটির আদর্শ উত্তরটি হচ্ছে এটি। উত্তরটি এভাবে দেবে তোমরা নম্রভাবে যে স্যার, আমি একজন পরিশ্রমী এবং সৎ মানুষ। আমি খুব দ্রুত নতুন কাজ শিখে নিতে পারি। একটি সরকারি দপ্তরে গ্রুপ সি বা গ্রুপ ডি এর কাজগুলো সুষ্ঠুভাবে পরিচালনার জন্য যে দায়িত্ববোধ বা সময়ানুবর্তিতা এবং শৃঙ্খলার প্রয়োজন, আমি বিশ্বাস করি আমার মধ্যে তা আছে। এই চাকরিটি আমার এবং আমার পরিবারের জন্য খুব দরকার। তবে এই যে তুমি যে আমার এবং চাকরিটি পরিবারের দরকার, এটা নাও বলতে পারো, এটা বদলে অন্য কিছু বলতে পারো। এছাড়া আপনারা যদি আমাকে এই সুযোগ দেন, তবে আমি সম্পূর্ণ সততা ও নিষ্ঠার সাথে এই দপ্তরের সমস্ত কাজ পালন করব। তো উত্তরটি তোমাদের আরেকবার আমি ভালো করে বুঝিয়ে বলি। উত্তরটি হচ্ছে এভাবে বলবে যে স্যার, আমি একজন পরিশ্রমী এবং সৎ মানুষ। আমি খুব দ্রুত নতুন কাজ শিখে নিতে পারি। একটি সরকারি দপ্তরে গ্রুপ সি এবং গ্রুপ ডি বা যে কোনো একটা বলবে, যেটি তুমি ইন্টারভিউ দিতে যাবে, এর কাজগুলি সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য দায়িত্ববোধ বা সমন্বয়বর্তিতা এবং শৃঙ্খলা প্রয়োজন, যা আমি বিশ্বাস করি সেটি আমার মধ্যে আছে। এই চাকরিটা আমার এবং আমার পরিবারের জন্য খুবই দরকার। এটা তুমি বলতে পারো, না বলতে পারো। এছাড়া তুমি বলবে যে আপনারা যদি আমাকে একটি সুযোগ দেন, আমি সম্পূর্ণ সততা ও নিষ্ঠার সাথে এই দপ্তরে কাজগুলি পালন করব। অর্থাৎ তোমাদের যে উত্তরটি তোমরা এভাবে দেবে। তোমাদের যদি মনে হয় আমি এই প্রশ্নটির উত্তর অন্যভাবে দেবো, তো অবশ্যই সবার আগে খাতায় লিখে রাখবে। খাতায় লিখে রাখে সেটা বারবার পড়বে, মুখস্থ করবে, পারলে বারবার পড়বে এবং যাতে মনে থাকে সেভাবে পড়বে। আর এই উত্তরটি এভাবে তোমাদের দিতে হবে। তো আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। তো চলো এরপরে আমি আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়গুলি হচ্ছে কিভাবে স্মার্টলি তোমরা উত্তর দেবে, অর্থাৎ কিভাবে স্মার্টলি তোমরা উত্তরটি দেবে অজানা প্রশ্নের। উত্তরটি কিভাবে দেবে এবং নাও দিতে পারো সেই বিষয়ে আলোচনা করব। তো চলো, অনেকেই অজানা প্রশ্নে কিভাবে করে ডাইরেক্টলি ভাবে যে দাঁড়ান, এটা মনে আসতেছে না, এভাবে এভাবে বলবেন না। কীভাবে বলবেন জানেন? যদি ধর কোনো একটা প্রশ্ন জিজ্ঞাসা করলো, সেই প্রশ্নটি তুমি উত্তর জানো না, তো এভাবে বলবে যে ক্ষমা করবেন স্যার, এই বিষয়টি আমার এই মুহূর্তে জানা নেই। আর যদি ম্যাডাম থাকে বা ম্যাডাম জিজ্ঞাসা করে, তাহলে বলবে যে ম্যাডাম, বিষয়টি আমার জানা ছিল, কিন্তু এই মুহূর্তে আমি ঠিক মনে করতে পারছি না।
এছাড়াও যদি ম্যাডামকেও বলতে পারো যে ক্ষমা করবেন ম্যাম, আমার এই মুহূর্তে এই প্রশ্নটি মনে পড়ছে না বা মনে আসতেছে না। তো অবশ্যই বন্ধুরা যে কোনো প্রশ্ন তোমরা এভাবে ট্যাকেল করবে। তো চলো পরবর্তী আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করা যাক। আর ভিডিওটা জানি অনেক লেন্দি হয়ে গেছে, তো বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। তো পরবর্তী যেই প্রশ্ন উত্তর পর্ব সেটি হচ্ছে জিকে এবং সাম্প্রতিক ঘটনা, অর্থাৎ জিকেতে কী কী প্রশ্ন আসতে পারে, এছাড়া সাম্প্রতিক ঘটনা, এছাড়া কেমন কেমন প্রশ্ন ধরতে পারে সেই বিষয়ে আলোচনা করবো। তো চলো, সাধারণত ধরো জিকে থেকে তোমাদের কোনো যুদ্ধ, তার সাল, বর্ণনা, এছাড়াও স্বাধীনতা ইতিহাস থেকে তোমাদের নর্মালি জিকে ধরতে পারে, অর্থাৎ ইতিহাস থেকে মূলত তোমাদের ধরতে পারে ধরো কোনো যুদ্ধ, তার সাল, তার বর্ণনা, এছাড়াও স্বাধীনতা ইতিহাস থেকে তোমাদের নর্মালি জিকে ধরতে পারে। একদম বেসিক্স জিকে ধরবে, বেশি হার্ডলি যাবে না, কেননা গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি সেই পথ অনুযায়ী সেরকমই হার্ড বা নর্মাল কোশ্চেন ধরবে, হার্ড কোশ্চেন ধরবে না, নর্মাল কোশ্চেনই ধরবে। এরপরে পশ্চিমবঙ্গের সাধারণ ভূগোল ও সংবিধানের কিছু প্রাথমিক ধারণা থেকে অনেক সময় সাধারণ প্রশ্ন করা হয়, অর্থাৎ পশ্চিমবঙ্গের সাধারণ ভূগোল, অর্থাৎ পশ্চিমবঙ্গের নদ নদী বা সীমানা এইসব সম্পর্কে প্রশ্ন করতে পারে। এছাড়াও সংবিধানের কিছু প্রাথমিক ধারণা, অর্থাৎ সংবিধানের কিছু প্রাথমিক ধারণা থেকেও জিজ্ঞাসা করতে পারে, যেমন ধরো সংবিধানের জনককে, সংবিধান কে লেখেন, এইসব প্রশ্ন তোমাদের এই মানে জিকে সিরিজ থেকে ধরতে পারে। এরপরে বিশেষ করে পশ্চিমবঙ্গের প্রকল্পসমূহ, অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রকল্পের মধ্যে পড়বে তোমাদের ধরো যেমন লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, যুবসাথী, এছাড়া বিভিন্ন যে প্রকল্পগুলি সেগুলি কবে শুরু হয়েছে, কারা এর সুবিধা পান এবং এর উদ্দেশ্য কী তা খুব ভালো করে তোমাদের জানতে হবে। অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্পগুলি তোমাদের ভালো করে জানতে হবে, এর উদ্দেশ্য কী, কবে শুরু হয়েছিল, কেন পান, এটা মানে এটা যে করেছে এই প্রকল্পটি সবার ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে, সেই বিষয়ে তারা প্রশ্ন করতে পারে, তখন তোমাকে ভালো করে উত্তরটি দিতে হবে। সো এরপরে আলোচনা করব আমি রাজ্যের গুরুত্বপূর্ণ পদাধিকারী, অর্থাৎ রাজ্যের গুরুত্বপূর্ণ পদাধিকারী। সর্বপ্রথম তোমাদের নিজের জেলা সম্পর্কে বা জেলার প্রশাসনিক বিভাগ সম্পর্কে জানতে হবে। এরপরে রাজ্যের গুরুত্বপূর্ণ পদাধিকারী, যেমন ধরো আমাদের রাজ্যের বর্তমান রাজ্যপালের নাম কি, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নাম কি, এবং রাজ্যের মুখ্য সচিবের নাম অবশ্যই জেনে যাবেন। পাশাপাশি বর্তমান শিক্ষামন্ত্রী এবং পঞ্চায়েত মন্ত্রীর নামও মনে রাখা দরকার। অর্থাৎ এগুলি ইন্টারভিউর মধ্যে এগুলো বেশি একটা জিনিস যে তোমাদের নিজের রাজ্যপালের নাম জানতে হবে, প্রধান মানে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নাম জানতে হবে, মুখ্য সচিবের নাম জানতে হবে, পাশাপাশি শিক্ষামন্ত্রী, পঞ্চায়েত মন্ত্রী, খাদ্যমন্ত্রী, জল বন্টন মন্ত্রী এবং বিদ্যুৎ মন্ত্রী, এছাড়া বিভিন্ন মন্ত্রীর নাম তোমাদের জানতে হবে। তোমরা যদি গুগলে সার্চ করো তো ওখানে পেয়ে যাবে, যদি না পাও তো আমাকে টেক্সট করতে পারো, আমি তোমাদের মানে প্রোভাইড করে দেবো। তো এগুলি একটি বেসিক জিনিস, তো অবশ্যই তোমাদের জানতে হবে আর এগুলো জেনে যেও। এছাড়া তোমাকে জানতে হবে সম্প্রতি নির্বাচন ও রাজনীতি, অর্থাৎ সম্প্রতিকালে যে নির্বাচন চলছে সেই সম্পর্কে জানতে হবে। এছাড়াও রাজনীতি সম্পর্কে কিছুটা জ্ঞান থাকতে হবে। এছাড়াও জাতীয় ও বিজ্ঞান বিষয়ক, যেমন ধরো নাসা, ইসরো, এইসব সম্পর্কে তোমাদের মূলত একটু কিছু ধারণা নিয়ে যেতে হবে। বিশেষ করে রাজনীতি, যেমন রাজনীতি থেকে প্রশ্ন করতে পারে। এছাড়া বিজ্ঞান যেমন ইসরো, নাসা, এগুলো সম্পর্কে তোমাদের জানতে হবে। এগুলো কিন্তু বারবার বলছি খুব গুরুত্বপূর্ণ। তো চলো এখন আমি আলোচনা করবো, যখন তোমাদের বোর্ডের সদস্যরা বলবেন ঠিক আছে আপনি এবার আসতে পারেন, তখন তাড়াহুড়ো করে বা ঘাবড়ে গিয়ে চেয়ার থেকে উঠবেন না, শান্তভাবে উঠে দাঁড়াবেন। অর্থাৎ যখন বোর্ডের কর্মকর্তারা বলবে যে ঠিক আছে আপনি এবার আসতে পারেন, তখন অবশ্যই তাড়াহুড়ো করে উঠবেন না, তখন রিল্যাক্সে উঠবেন। অর্থাৎ তখন তাড়াহুড়ো করলে কিন্তু তখন তারা ভাবে যে আপনার মধ্যে সামান্যটুকুও ন্যূনতম যে থাকে ধৈর্য সেটা নেই। তাই যখন বলবে যে আপনি আসতে পারেন, তখন রিল্যাক্সে সর্বপ্রথম উঠে দাঁড়াবেন। উঠে দাঁড়ানোর পর মুখে হালকা হাসি রেখে সবার চোখে তাকিয়ে বিনীতভাবে বলবেন ধন্যবাদ স্যার, ধন্যবাদ ম্যাডাম, আপনাদের দিনটি শুভ হোক, বা থ্যাংক ইউ স্যার ম্যাডাম, হ্যাভ এ গুড ডে, এভাবে তোমরা বলবে। তো আশা করি বুঝতে পেরেছো। এরপর যখন এই কথাটা বলবে, এই কথাটা বলার পর কী করবে, এই কথাটা বলার পর এরপর শান্ত পায়ে স্বাভাবিকভাবে দরজার দিকে এগিয়ে যাবেন। খুব জোরে পা ফেলবেন না, পিছন ফিরে তাকাতে তাকাতে বেরোবেন না, এবং দরজার কাছে গিয়ে হাতলটি সাবধানে ধরে খুলবেন এবং বাইরে বেরিয়ে আসার পর কোনো রকম আওয়াজ না করে দরজাটি আস্তে করে ভেজিয়ে দেবেন। অর্থাৎ যখন আপনি উঠে দাঁড়াবেন, উঠে দাঁড়ানোর পর শান্তভাবে দরজার দিকে এগিয়ে যাবেন। খুব জোরে পা ফেলবেন না বা খুব জোরে পা ফেলবে না, কেননা তখন তুমি যদি ওদের দিকে তাকিয়ে বেরো, এটা করবে না, শুধুমাত্র দরজার দিকে তাকিয়ে বেরোবে শান্ত বা ভদ্র মেজাজে। দরজার কাছে গিয়ে হাতলটি সাবধানে ধরে খুলবেন এবং বাইরে বেরিয়ে আসার পর কোনো রকম আওয়াজ না করে দরজাটি আস্তে করে ভেজিয়ে দেবেন।
সো বন্ধুরা এভাবেই তোমাদের ইন্টারভিউটা শেষ হবে। তো আশা রাখবো আজকে তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে। আর বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। এছাড়াও টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে এই পিডিএফটি পাওয়ার জন্য। তো সর্বপ্রথম তোমরা আগে খাতায় লিখবে, পরে আমি তোমাদের পিডিএফটি দিয়ে দেবো। তো অবশ্যই আজকের ভিডিওটা তোমার যদি ভালো লেগে থাকে তো লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো চলো, আর কেমন লাগলো অবশ্যই কমেন্টের মধ্যে তোমরা জানাবে। তো বন্ধুরা আজকের জন্য বাই বাই। পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিও যখন বানাবো তখন অবশ্যই তোমাদের সাথে কথা হবে। তো আজকের জন্য বন্ধুরা বাই বাই।